ভারত সম্প্রতি বাংলাদেশের কূটনীতিকদের পোস্টিং স্ট্যাটাস নন ফ্যামিলিতে অ্যাসাইনমেন্টে নামিয়ে এনেছে। কাগজে কলমে এটাকে প্রশাসনিক বা নিরাপত্তাজনিত সিদ্ধান্ত হিসাবে ব্যাখ্যা করা হচ্ছে, কিন্তু কূটনীতির ক্ষেত্রে এই ধরনের সিদ্ধান্ত কি আসলেই প্রক্রিয়াগত? যখন নির্বাচনের মাঝামাঝি এই সময় এরকম একটা সিদ্ধান্ত, এটাকে কীভাবে দেখছেন? জি, আপনাকে ধন্যবাদ। নন ফ্যামিলি পোস্টিং মানে হচ্ছে যে ওই দেশে ওই সংশ্লিষ্ট কূটনীতিক তিনি কাজ করতে পারবেন, তার স্বাভাবিক কার্যক্রম, বাট তিনি তার সাথে ফ্যামিলির কোনো মেম্বার রাখতে পারবেন না। এইটা মানে বলা হয় বা করা হয় এই কারণে, যখন আপনার ধরেন যেই দেশে এটা জারি করবে তার মানে হচ্ছে যে ওই দেশ মনে করছে যে ডিপ্লোম্যাটটা যেখানে কাজ করবে সেটা ঝুঁকিপূর্ণ দেশ। তো এটা সাধারণত হয় এরকম, ধরেন যেখানে কোনো বড় ধরনের কোনো ডিজাস্টার হয়েছে বা সিভিল ওয়ার বা গৃহযুদ্ধ আছে বা যুদ্ধের কোনো একটা শঙ্কা আছে। যেমন আমরা কিন্তু ইরানেও এরকম ভারত একটা দিয়েছে, এই যখন ইরানে আপনার এরকম একটা আওয়াজ চলছে যে আমেরিকা হামলা চালাতে পারে, তখন ইরান থেকেও তারা এই নন ফ্যামিলি পোস্টিংটা দিয়েছে। এখন বাংলাদেশে দিয়েছে তারা গত 1 জানুয়ারি। এটা ইলেকশনের আগে দেওয়াটা খুবই সিগনিফিক্যান্ট আমার মতে, কারণ হচ্ছে যে এটা ডেফিনেটলি এটা ইঙ্গিত করে যে দুটো জিনিস। একটা হচ্ছে দেখেন, এটা সময় নিয়ে বলতে হবে, যদি আমাকে আরও সুযোগ দেন বলবো। সেটা হচ্ছে ভারত গত 1.5 বছরে, মানে 1.5 বছর বা 17 মাস যাই বলেন, এটাতে যেভাবে শুরু থেকে তারা বাংলাদেশের বিরুদ্ধে যে কনসিস্টেন্টলি যে প্রোপাগান্ডাগুলো চালিয়েছে, ধরেন এটা তো প্রথম শুরু হলো জুলাই অভ্যুত্থান চলা অবস্থাতেই, 5-6 আগস্টেই কিন্তু অসংখ্য মানে টুইটার অ্যাকাউন্ট থেকে তারা উল্টোপাল্টা বিভিন্ন ছবি ভিডিও, দেখা যাচ্ছে যে একটা ছবির সাথে আরেকটার ক্যাপশন 2018 সালে একটা ঘটনার ছবিকে দিয়ে নতুন করে আবার তৈরি করা, বা কোনো একটা অন্য জায়গার আসামের একটা ভিডিওকে চট্টগ্রামের ভিডিও হিসেবে দেখানো, এগুলো সবই পরবর্তীতে ভেরিফাই যখন হলো ডিসমিস ল্যাব বা বিভিন্ন ল্যাব দিয়ে, তখন দেখা গেল যে এই জিনিসগুলো আসলে বানোয়াট ছিল। এরপরে দেখেন 2024 সালে পুরো ওই সময়টায়, মানে বাকি বছরের যে 6 মাস, ওই সময় কিন্তু প্রচুর পরিমাণ মাইনরিটি নির্যাতনের একটা অ্যালিগেশন সে সময় ছিল। এরপরে 2024 ডিসেম্বরের ফার্স্ট উইকে আপনার ত্রিপুরার যে আগরতলায় যে বাংলাদেশের যে হাই কমিশন আছে, ওখানে কিন্তু ইন্ডিয়া মানে যে চরমপন্থী যারা, তারা কিন্তু অ্যাটাক করলো। ওখানে বাংলাদেশ হাই কমিশনে ভাঙচুর করা হলো, বাংলাদেশের জাতীয় পতাকাকে পদদলিত করা হলো, তারপরে ডক্টর ইউনূসের কুশপত্তলিকা করা হলো, এগুলো কিন্তু হচ্ছে। এর বাইরে আপনি দেখবেন যে বাংলাদেশের কনসিস্টেন্টলি ভারতের যে মিডিয়াগুলো আছে, তারা কিন্তু বাংলাদেশের ব্যাপারে নানা ধরনের মানে অতিরঞ্জিত করে, বাংলাদেশে এখানে লাশ পড়ে আছে, ওখানে হিন্দুদেরও একটা পড়ে আছে, বাংলাদেশের মানুষ খাবার পাচ্ছে না, বাংলাদেশের মানুষ একদম না খেয়ে আছে, ভারত থেকে খুব নিম্নমানের চাল পাঠাতে হবে, এরকম করে কিন্তু তারা ট্রল করেছে। ফলে বাংলাদেশ সম্বন্ধে যে নেগেটিভ চিত্রটা তারা উপস্থাপন করে আসছে গত 1.5 বছরে, আমি বলবো যে এইটাকে তো জাস্টিফাই করাও দরকার। মানে জিনিসটা হচ্ছে, আপনি যদি বাংলাদেশকে এতটাই ঝুঁকিপূর্ণ মনে করেন, তাহলে সেখানে আপনার ডিপ্লোমেটরা এত আরামে এসে থাকবেন কি করে? ফলে তাদের যে দাবি, তারা গত 1.5 বছর ধরে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার বা প্রোপাগান্ডা করে করছেন, সেটাকে জাস্টিফাই করার জন্য আমার মনে হয় এটা দেওয়া হয়েছে। এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে, সেটা খুব অ্যালার্মিং কিছু, সেটা হচ্ছে তাদের কাছে হয়তো এরকম কোনো খবর আছে যে বাংলাদেশের নির্বাচন যেটা 12 তারিখে হওয়ার কথা, 12 ফেব্রুয়ারি, তার আগে এমন কোনো ঘটনা ঘটতে পারে যেটার কারণে হয়তো তারা তাদের এখানে ডিপ্লোম্যাটদের ফ্যামিলিকে রাখা সেফ মনে করছেন না। যেটাই হোক না কেন, সেটা অ্যালার্মিং। কিন্তু সেরকম কোনো তথ্য থাকলে ভারতের দেওয়া উচিত। এটা হচ্ছে বাংলাদেশের সরকারকে। আর বাংলাদেশের বিরুদ্ধে যে কনসিস্টেন্টলি যেটা তারা প্রোপাগান্ডা চালিয়েছে, এটা কিন্তু শুধু মিডিয়া না, আমি বলবো যে এর সাথে ভারতের পলিটিশিয়ানরাও কম বেশি জড়িয়ে গেছেন। আমরা শশী থারুরের বেশ কিছু মন্তব্য এবং টুইটার পোস্ট আমরা এক্স হ্যান্ডেলে আমরা দেখেছি। এবং যেটা আমি একটু আগে প্রথম পর্বে বললাম যে ভারতের আমাদের এখানে যারা কাজ করে গিয়েছেন, তারা নিজেরা এইসব কিন্তু এই ক্যাম্পেইনগুলো করেছেন। ফলে ক্যাম্পেইনগুলো করার কারণে একটা প্রচণ্ড নেগেটিভ, এবং ধরেন আমাদের হয়তো কেউ এখান থেকে ওখানে কোনো পূজা উৎসবে গিয়েছেন, প্রচার করা হয়েছে যেখান থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে হিন্দুদেরকে, এবং খুবই মানে সিস্টেমেটিক ওয়েতে সিন্ডিকেট আকারে তারা নিউজগুলো করেছে।